গাইস 11 দুগুণে 22 তোমরা সো নাইস। আজকে আমরা বেরোচ্ছি, এখন যাচ্ছি একটা ভীষণ ইম্পর্টেন্ট কাজে। সেই কাজটা কি অবশ্যই তোমরা দেখতে পাবে। আর আজকের যে টাইটেল থাম্বনেলটা তোমরা দেখছো যে আমাদের বিয়ে আর ফুলসজ্জা কেন একদিনে হলো, তার অবশ্যই বিশেষ অনেক কারণ আছে, সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করব। শাড়িগুলো নিয়েছিস? তো তার আগে কিছু কাজ আমরা করতে যাচ্ছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমরা এখন রেডি হয়ে গেছি। কি করতে যাচ্ছি অবশ্যই তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো, দেখতে পাবে। এবং আজকে বলবো মন্দিরা বৈশাখীর ফুলসজ্জার বিয়েটা কেন একদিনে হলো। তোমরা অনেকেই কমেন্টস করেছো, আমরা কিন্তু দেখেছি। অবশ্যই রিজন তো আছেই। আর গতকালকের ভিডিও যারা যারা কম বেশি দেখেছো, কিছু কারণের জন্য ভিডিওটা একটু সমস্যা হয়েছিল। তো যাই হোক, তো ও বলে দিই যে মন্দিরার সবকিছু ঠিক হয়ে গেছে, আমার নামে হয়ে গেছে। মানে আমার নামে বলতে আমার ঠিকানা, টাইটেল সবকিছু ঠিক হয়ে গেছে। আমার নামে হয়ে গেছে, ওর আধার কার্ড, প্যান কার্ড সবকিছুই আর কি। তো যাই হোক, সেগুলো হচ্ছে খুব আনন্দের একটা বিষয়। এবং মন্দিরা সবকিছুই এখন আমার সব ইয়েতে হয়ে গেছে আর কি। তো যাই হোক, যাচ্ছি এখন আমরা। তো চলো। তো তারপরে চলে গেছিলাম আমরা কেসি জুয়েলার্স, মানে সোনার দোকান। তোমরা তো সবাই জানো কৃষ্ণনগরের ফেমাস একটা দোকান সোনাপট্টিতে, কেসি জুয়েলার্স। তো তার আগে গিয়েছিলাম আভরণে, মামার দোকানে, মন্দিরের জন্য একটা কানের দেখতে। মন্দিরাকে আমার মা একটা সোনার কানের গিফট করেছিল ওর জন্মদিনে, কিন্তু সেই কানেরটা একটুখানি কোনো কারণবশত জামা বা চুলের সাথে লেগে কানেরটা না একটু প্রবলেম হয়। তা সেটাকেই বললাম চলো এক্সচেঞ্জ করি, একটা নতুন কানের কিনে নিই। তা এখানে দেখুন নানা রকম কানের দেখাচ্ছে, দেখছিও, সেগুলো ডিজাইনগুলো বেশ সুন্দর। তো তার মধ্যে থেকে একটা পছন্দ আমরা করেও নিয়েছি। তো সেখান থেকে আমি বললাম যে চলো যাবো করছিলাম, কিন্তু যাওয়া হচ্ছিল না। তা ওই জন্য আমরা আজকে ফাইনালি চলেই গেছিলাম যে কানের টুলটা একটা এক্সচেঞ্জ করব। তা এখানে হিসাবপত্র চলছে সব কিছু। তো যাই হোক, কি কানের নেওয়া হলো বা কি বৃত্তান্ত তোমরা অবশ্যই জানতে পারবে এবং দেখতেও পারবে। তো সেখান থেকে সব কিছু নিয়ে তারপরে চলে গেছিলাম আমাদের কেসি জুয়েলার্স। হ্যাঁ, কেসি জুয়েলার্সে গেছিলাম। এগুলো দেখে তো বুঝতেই পারছো, এগুলো হচ্ছে ঠাকুরের গলার হার, মুকুট। তোমরা তো সবাই জানো সামনে আসছে রাখি পূর্ণিমা এবং জন্মাষ্টমী। আমার বাড়িতে যেহেতু গোপাল প্রতিষ্ঠিত আছে, সেটা তোমরা সবাই জানো। তা ওই জন্যই গোপালের জন্য এগুলো নিতে চলে গেছিলাম। তো যাই হোক, এখানে পছন্দ হয়েছে, সেখানে কি তার কি ইয়ে আছে সেগুলোই জানছিলাম। তো এখানে দেখো নানা ধরনের, এটা রূপোরই কিন্তু বেশ রং চং করা, গিল্টি আর কি। আর তারপর এখানে পুরো রূপোর আছে কিছুটা। তো আমি ওকে বলছিলাম যে এই ছোট, যেহেতু আমার গোপাল বসা, তা এই চেনটা ওর গলায় একদম পারফেক্ট হবে, সেটাই দেখে নিচ্ছিলাম। আর দেখো একদম লকেট সমেত আছে, খুব সুন্দর লাগছিল। তা মন্দিরা বললো এটাকে কি সোনার জল করা যাবে? তা বললো হ্যাঁ করা যাবে। তাই বললাম ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে এটা সোনার জল করতে ওদের বললো 1 সপ্তাহ সময় দিতে হবে। তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তা ওটা আমরা পছন্দ করেছিলাম। আর মাথার যে মুকুটটা তোমরা দেখলে প্রথমেই হাতে, আমি সেই দুটো পছন্দ করে নিয়েছিলাম। তো সেখান থেকে সেই সব নিয়ে চলে গেছিলাম টেলার্সের দোকানে। টেলার্সের দোকানে গেছিলাম তার কারণ তোমরা তো সবাই জানো, আমাদের যে বিবাহবার্ষিকীতে গেল, সেই বিবাহবার্ষিকীতে মন্দিরা প্রচুর শাড়ি পেয়েছে। কারণ সামনে যেহেতু পুজো, ওকে তো এবার পুজোয় আর কিছু কিনে দেবো না, এই শাড়িগুলোই ও পুজোয় পরবে। তাই সেগুলোতেই নিয়ে গেছিলাম পার পিকো এবং ব্লাউজ পিস বানানোর জন্য। তা মোট 7খানা শাড়ি দেয়া হলো টেলার্সের কাছে। আর এই একটা বেনারসিও পেয়েছে, তোমরা সবাই জানো। তো সেখানেই সব কিছু করতে অনেকটা সময় লেগে গেল। যেহেতু আজকে আমাদের বেরোনোটা একটু জরুরি ছিল, তা ওই জন্যই আমি বললাম যে না, যখন বেরিয়েছি সব কাজ একসাথে করেই ফিরবো। তাই এখানে যখন আমরা এগুলো করছি তখন প্রায় ঘড়িতে 9টা, 9:30টার দিকে বাজে। কারণ দেখো সোনার দোকান থেকে সব কিছু দেখে, যেহেতু দুটো সোনার দোকান গেছি, তো সময় লাগলো সব কিছু। তো ওই জন্য মন্দিরাকে বললাম যে এখানে ব্লাউজের মাপটাও দিয়ে দাও। তা যেহেতু এখান থেকেই আমাদের ব্লাউজটা করা হয় এবং পার পিকো এভরিথিং সব কিছু, এটা চাষাপাড়ার মধ্যে জানো, নাড়ু মামার দোকান আর কি। তো মামার সাথে আমাদের অনেক দিনেরই পরিচিত, যেহেতু চাষাপাড়াতে আমার মামার বাড়ি, তোমরা অনেকেই জানো। যারা জানো না তারা আজকের ভিডিওটা দেখলে হয়তো আরও জেনে যাবে। তারপরে চলে গেছিলাম বাড়িতে, মায়ের সাথে কথা বলছিলাম এখানে। তা অনেক কিছুই কথা এখানে হলো। তারপরে চলে এলাম বাড়িতে।
যাই হোক বন্ধুরা, তোমরা তো দেখলেই আমরা কোথায় কোথায় গেছিলাম, কোথায় কোথায় গেছিলাম, আর ওর জন্য ফাইনালি গপু শোনার জন্য কি নিলাম সেটা অবশ্যই যেদিন আমাদের বাড়ি অনুষ্ঠান বা যেদিন আমি হাতে পাবো সেদিন তোমাদের অবশ্যই দেখাবো, জানাবো। তো খুব আনন্দ লাগছে। তো একটু মনটা খারাপ ছিল, এখন আবার ভালো হয়ে গেল এই কারণেই যে বাড়ি গিয়েছিল, তোমরা তো দেখতেই পারলে, ও বাড়ি যাওয়া হয়েছিল। তো খুব আজকে বাড়ি গিয়ে চিল্লামিল্লি করেছে। এরকম একটাই কথা হলো, ও অনুষ্ঠানটা করতে চাইছে না গপু শোনার, কিন্তু আমার খুব ইচ্ছা। আমি ঠাকুরকে এটাই বলি যে তোমার জন্য সবকিছু। তো এই দিনে আমি যেন তোমাকে সারা বছর এইভাবে বছরে একটা দিন তোমার জন্য খুব আনন্দ করতে পারি, অনুষ্ঠান করতে পারি। এবং আমার খুব শখ যে বালক ভোজন টাইপের, যেটা হচ্ছে বাচ্চারা আসবে বাড়ির ওপরে, বাড়িতে আমাদের বাড়িতে তাদের চরণধুলি, মানে যেটা হয় চরণধুলি পড়বে, তারা আনন্দ করবে, খাবে দাবে। তো এটা আমার মনের খুব শখ। তো ইনি সেটাতে একটু আপত্তি করছিলেন। তো যাই হোক, এখন আবার বাড়ি এসে দেখলাম রাজি হয়ে গেল। আপত্তি করে আবার দেখি, আমি যদি একটু মন খারাপ করি দেখি রাজিও হয়ে যায়। তো কারণ ওই তো আমার সব না। যাই হোক, কেন রাজি হয়েছে সেটা কি বলবো? বলো, আমরা বিয়ে আর ফুলসজ্জা কেন একদিনে করেছি? এটা তো বলতামই। আর একটা কি বলবো বললাম যে লাইভে কালকে, আজকে লাইভে বললাম না, কাল আগামী দিন আসছে লাইভে বলবো, এই বলবো লাইভে অসমাপ্তই থাক, এটাই তো বললে। এটা তো আছে। আর একটা কি একটা বলছিলাম, যাই হোক। কেন আমাদের বিয়ে আর ফুলসজ্জা একই দিনে হয়েছে বলো সবাই। যেটা হচ্ছে তোমরা তো শুনতেই পারলে যে মন্দিরা পাত্র ব্যানার্জি হয়ে গেছে আমার টাইটেল, এবং ঠিকানা ওদের বাড়ি। গতকালকে লাইভে এসেছিলাম একটু রাত্রির করে। হ্যাঁ, তো সেটাই হচ্ছে ব্যাপারটা। তো এডিটিং এ একটু সমস্যা হওয়ার কারণে ব্লগটাকে ডিলিট করে দেওয়া হয়েছে আমার, মানে করে দিতে হয়েছে। তো যার জন্য আমি, দেখো আমাদের ব্লগ ছাড়ার টাইম একটাই, সেটা 3:30। এবার যেহেতু একবার ব্লগটা চলে গেছিলো ইউটিউবে, দিয়ে ডিলিট করেছি, সেই জন্য আর ব্লগটা দ্বিতীয়বার আনতে পারবো না। আর এডিটিংটা ভুল হয়েছে। তবে যারা যারা দেখতে চাও ফেসবুকে চলে যাও, ফেসবুকে গেলে দেখতে পাবে মন্দিরা বৈশাখী পেজে। তো যেটা বলবো যে আমাদের অ্যাকচুয়ালি এই যে রিসেপশনটা করার ইচ্ছা ছিল, ওর ইচ্ছা ছিল, মানে মালাটা আমরা দুজনেই গিয়েছি, অর্ডার দিয়েছি আমরা 3 জনা মিলে, এবং খাট সাজাবো, এগুলো সবই কথা ছিল। কেক কাটবো, শিউলি বলছিল যে আমরা খাট সাজিয়ে দেবো। সেহেতু ও বললো না, আমরা চাই, এবং আমরা সত্যিই চাইতাম যে সেই দিনটা যেন আমরা আনন্দ করে একটু গান বাজনা হবে, নাচানাচি করব, অনেকে নিমন্ত্রিত, তাদের আশা। বা কিন্তু শিউলির কপালে সেটা জোটেনি। এতটা মানে যে এত মানুষের ভিড় দেখলে এখনো কিছু মানুষকে না বলা রয়ে গেছে। এই জন্যই, কারণ আমাদের এতটা বড় করে করার ডিসিশনটা ছিল না। মানে আমার সবকিছু হয়েছে, আমি এগিয়ে যাই, না 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 করে। শিউলির তো বলার কিছু নেই। যদি বলি এটা করব, শিউলি তো যেতে যে বলি শিউলি তুই কিছু বল না, দাদা যেটা বলবে সেটাই, আমি কি বলবো। তো ওকে যদি বলি এটা বলবো, ওকে বলবো এই হ্যাঁ না, এত মানুষ এত কম, এইসব বলতে বলতে সে আমার কথাতেই আসে। এবার যেদিন মানে আমাদের অনুষ্ঠান, সে তার আগের দিন রাতেও নেমন্তন্ন করছি। এবার দেখো ওইভাবে সবাইকে তাও বলে ওঠা সম্ভব হয় না। তো যাই হোক, অনেককেই বলতে পারিনি, এটা খুব খারাপ লাগছিল। আর বিয়েটা ও জানতো না, কারণ তোমাদের তো লাইভে এসেও বললাম যে ও একটু লজ্জা, বা ও একটু ভয় বা লজ্জা পায় যে মানুষের, মানে কি বলবো, আমার দিকটা ও একটু ভাবে। তো আমি কিন্তু ভাবি না, আমি ভাবি যে ঠিক আছে, যেটা সত্যি সেটা বলতে কোনো আপত্তি নেই। তো ওর খুব শখ ছিল, ও যখন হ্যাঁ, যে টোপর মাথায় দিয়ে ছাদনা তলায় দাঁড়াবো। আমি ওর কাছে আসি, তখন তো আমাদের এই ব্লগ ছিল না, মাথায় এত চাপ ছিল না, এত চিন্তা ছিল না। এখন একটু ছেলেটা বড় হচ্ছে, একটু চাপ চিন্তা তো বাড়ছেই, এবং একটা বিজনেস শুরু করেছি, তোমরা তো জানোই, সেটা নিয়েও একটা টেনশন চাপ আছে। দিন গেলে দিনগুলো
মানে অটোমেটিকলি দেখো আমরা ছোট থেকে যখন বড় হচ্ছি, আমরা ছোটবেলাটা যেরকমভাবে কাটিয়েছি এখন কিন্তু সেরকমভাবে কাটাতে পারি না। তো যাই হোক, সংসারের দিন যাচ্ছে, সংসার করাটা বাড়ছে, গভীরতাটা সংসারেরও। তো ও তখন তখন ও কাজে যেত, কাজ থেকে ফিরে এসে গল্প করতো আমার সঙ্গে যে আমার না খুব শখ ছিল যে, যেহেতু তোমরা অনেকে বলো যে ও ছেলেদের ড্রেস পরা হয়তো আমার জন্য, এটা নয়, ও ছোট থেকেই ছেলেদের ড্রেস পরা শিখেছে এবং আমার এটা সেটা ভালো ওর লাগে, ঠাকুমার প্যাশন হাত একদম। ধরে, ঠাকুমা ওকে নাতনি না নাতিই বলতো সবসময়। তো আমি জানি না, যতটা ওর মুখ থেকে বা বাড়ির লোকের মুখ থেকেই আমার শোনা। আর আরও তোমাদের একটা প্রশ্ন, ওর বাড়ির লোক আমাকে মেনে নিয়েছে কিনা সেটাও বলছি। অবশ্যই ওর বাড়ির লোক আমাকে মেনে নিয়েছে বলে রুদ্র কিন্তু মা বাবার কাছেই বড় হচ্ছে। তো আমাকে গল্প করতে জানো তো আমার খুব শখ যে আমি ছাতনাতলায় যাব, টোপর মাথায় দেব, ধুতি পরবো, যার জন্য গত বছর আমাদের বিবাহবার্ষিকীটা হওয়ার কথা ছিল ঠিক এইভাবে, কিন্তু আমাদের কোনো জিনিস প্ল্যান করে হয় না। তো বিবাহবার্ষিকটা হতে গিয়েও হলো না, অসুবিধা হলো, মা অসুস্থ হয়ে পড়েছিল এবং আমাদেরও সেই সময় আর্থিক দিক থেকে আমরা একটু কমতি ছিলাম। এবছর যেটা আমরা নিজেদের ইনকামে আনন্দ করে করতে পেরেছি, নিজেদের ইনকাম দিয়ে কিছুটা করা মানে বিশাল আনন্দের ব্যাপার, সে সামান্যই হোক আর বড়ই হোক। তো দিয়ে তারপরে ও এইগুলো করতো, সেগুলো আমার মনে মনে জানা ছিল। তাই জন্য আমি পুরোহিত জোগাড় করেছি, কথা বলেছি এবং ওকে আমি যখন বারবার বলছি কি গো এরকমভাবে বিয়ে করার ইচ্ছা, তো তুমি না, আমার লজ্জা করবে, আমি আমার কিরকম একটা লজ্জা করছিল। আমি যখন বিয়ে করতে বসেছি আমি হাসবো না কি করবো, সত্যি বিশ্বাস করে খুব লজ্জাও করছিল, এটা ঠিক কথা। দিয়ে হচ্ছে এরকম হওয়ার পর দিয়ে দেখছি যে ও তখনও বলছে না ছাড়ো, আমি বলছি দিয়ে বলছে ঠিক আছে যাবা, বললাম না ও সব কিছুতে আমি বলে টলে যখন এগিয়ে যাবো তারপরে ও একটু চিল্লামিল্লি করে নিই তারপরে রাজি হবে। হ্যাঁ, তা দিয়ে আমি বলছি যে ঠিক আছে, দিয়ে বলছে ঠিক আছে যদি মন্তপুরেই হয় হবে, কিন্তু হস্তবন্ধনটা হবে, সিঁদুরদানটা হবে, ব্যাস, আর 7 পাকে ঘোরাতে হবে, আর কিচ্ছু চাই না। আচ্ছা কেন, হোমটা তো হবে, হোমটা হবে, হোমটা দিয়ে কুলোতে মানে কুলো বা হাতে করে যে খই ফেলাটা, বলছে না ওইসব কিছু হবে না, এইটুকুনি হচ্ছে, এটাই অনেক, এটাই তাহলে করো। লাস্টে আমিও ওই রকম একটু মন খারাপ করলাম, তখন বলছে ঠিক আছে ও যা বলছে তাই নিয়ে আয় শিউলি তোরা। ও ছিল, শিউলি ছিল আর ডোরেমন ছিল, সত্যি ওরা সত্যি প্রকৃত বন্ধু আমার, সত্যি আমাদের মানে এতটা ভাগ্য ভালো যে আমাদের মতন ভালোবাসার মানুষ পেয়েছি, ওদের মতন বন্ধু পেয়েছি। তো এরা থাকতে আমাদের সত্যি কোনো এবার যেহেতু আমাদের বিয়েটা কোনো প্ল্যানিং মাফিক হয়নি, এটাই তো বিয়ের মানে ওই দিনকে রিসেপশন হওয়ার কথাই ছিল, এবার তার 2 দিন আগে ওকে জানাচ্ছি, তখন ও আইবুড়ো ভাত যেদিন সেদিন বলছে ঠিক আছে তাহলে বিয়েটা ওরকম ভাবেই হোক। মানে ধরো সোমবারের হলো 22শে জুলাই সোমবার ছিল, 20 তারিখে কিন্তু এখনো চলছে, বিয়েটা হবে কি হবে না। তো দিয়ে ও বলছে হ্যাঁ এত মানুষজনকে নেমন্তন্ন করেছি। আমি বলছি দেখো যারা বিয়ে করতে বসে তারা কিন্তু মানুষজন, বন্ধু বান্ধব সকলকে, আত্মীয় স্বজন বা কাজের জায়গায় ইনভাইট করে। তো তারা এসে তো বুঝতেই পারে যে একটা বিয়ে হচ্ছে, সে নিশ্চয়ই কথা বলতে পারবে না। আর আমাদের লগ্নটা গোধূলি লগ্ন যেটা বলে, সন্ধ্যাকালীন যে লগ্ন, ওই লগ্নটা বইছিল। তো তার আগের দিনেও একটা লগ্ন ছিল। তা বলছে যে তাহলে আজকেই বলো। আমি বলছি এইভাবে হয় না, কি মানে আইবুড়ো ভাত যেদিন আমরা খেলাম আর তুমি কি, যদি বলো, ওরা যদি জোগাড় করতে পারে আজকেই হবে বিয়ে। সেই আইবুড়ো ভাতের দিন আমরা রাত 11টা, 10:30, 11টায় আমরা গেছি আমার বেনারসি কিনতে, যেটা রিসেপশনে পরবো, কারণ রাত তখন 9:30 বাজে, দোকান বন্ধ হবে। যেটা পরে আমি বিয়ে করেছি ওটা আমার রিসেপশনে পড়ার কথা। একদম এবার একদম ওর ইচ্ছা ছিল কি মানুষজন আসবে, আমাদের কেক অর্ডার দেওয়া আছে, তাদের সামনেই মালা বদল হবে, সিঁদুর পরাবে, ব্যাস এটাই। হ্যাঁ হ্যাঁ, তা এটা হবে সামনের বছর থেকে হবে। এবার সামনের বছর আরো অন্য কিছু হবে কিনা সেটা জানি না, হতেও পারে আবার। তো দিয়ে তারপরে ওর রাজি হলো,
তো সে আমি বললাম তুমি চিন্তা করো না, বিয়ের দিন আইবুড়ো ভাতের দিন থেকে আমি সমানে বকা খাচ্ছি, সব দোষ আমার, সব দোষ আমার, সব দোষ আমার। এবং তোমরা যারা আমাদের বিয়ের ব্লগটা দেখেছো তুমি দেখবে ও এক জায়গায় কেঁদেও ফেলেছে। আমি যখন সাজছি, আমাকে যখন সাজাচ্ছে তখন ও কেঁদেও ফেলেছে। আমি তখন ওকে খুব বকেছি, এত দেরি হয়ে যাচ্ছে, মানুষজন এসে যাবে, কারণ একদিনেই যেহেতু বিয়েটা করতে হলো, একদিনেই রিসেপশনের আয়োজন, মুষলধারে বৃষ্টি, একদম একদম, সেই একটা টেনশন। যেহেতু আমাদের বিয়েটা কোনো প্ল্যানিং মাফিক ছিল না, যে দেখো ওই জন্যই আমাদের রিসেপশন আর বিয়েটা একই দিনে হয়ে গেছে। দাঁড়াও না, কি বলছো তুমি বলো, আমি তো বললাম। না বলো, তুমি বলো। আমার কিছু বলার নেই আর। না আমি বলছি না, তুমি বলো। আরে বলো গপু সোনা কি বলছিলে বলো, আমি তো জানি না এটা। না আমি তো মনে মনে গপু সোনাকে যাচ্ছি, আর এবং ওকেও বলছি যে গপু সোনার ওপর ভরসা আছে, ঠিক সে মানে সবকিছু ভালোভাবে মেটাবে, তুমি একদম চিন্তা করো না, তুমি একদম চিন্তা করো না। ওকে বলছি এই নিয়ে প্রচুর, মানে আগের দিন থেকে বকো করেই যাচ্ছে। হ্যাঁ এই বেশি বাড়াবাড়ি করে, এ কেন করতে গেল, এই অনুষ্ঠানটা করবে আমি মাথায় আনিনি, আমি ভাবিনি, এই এই ভাবছে, ওই করছে, বিয়ে করব, ছাদনাতলায় যাব, এইসব করছে, এইসব বলছে আমাকে। তো যাই হোক, লাস্টে সাজাতে সাজাতে মানে যখন আমার মেকআপ করছে, যারা আমাদের বিয়ের ব্লগ দেখোনি তারা গিয়ে দেখবে, মেকআপের সময় আমি রীতিমতো, এমনকি আমাদের গায়ে হলুদের সময় আমি কাঁদছি সেদিনকেও, সকাল থেকে আগের দিন থেকে আইবুড়ো ভাতের সময় মুখটা ভার ভার ছিল, তোমরা যারা যারা ভালোভাবে দেখবা দেখতে পাবা, বা কাঁদছি গায়ে হলুদের সময়ও, তখনও চোখ ছলছল। আমাদের তো ভিডিও ক্যাসেট করা হয়েছে, সেটাও ওকে বলেছিলাম না, শুধুমাত্র গানের শ্যুট করা ছিল বলে, তাই শ্যুট করার কথা ছিল, হ্যাঁ প্রি ওয়েডিং যেটা হয় সেটা করার শ্যুট ছিল, সেটা যদিও হয়ে উঠেছিল না, যেহেতু আমাদের এগুলো সবই হঠাৎ করে, আর হঠাৎ করে করলে তো 2-3 দিনের মধ্যে এত কিছু করা সম্ভব হয় না। এটাই তো দিয়ে তারপরে ও ইয়ে করলো, সেখানেও দেখবো আমার চোখে জল, ভিডিও ক্যামেরায় বলছে হাস, একটু হাস দাদা ভাই, একটু হাস। আমি মানে হাসতেও পারছি না, মুখে কষ্ট, মনে কষ্ট হচ্ছে, ভয়ও লাগছে। হ্যাঁ তারপরে সাজানোর সময় দেখবে এমন আমি শুধু ভাবছি না, সাজালে আবার মেকআপের দিদি আবার মানে সেই কি কর। তো যাই হোক, এই হচ্ছে, এমন কোনো ব্যাপার নয়। তুমি কি বলতে যাচ্ছিলে ওটা বলো। কোনটা? কি বলতে যাচ্ছিলে? আমি কিছুই বলতে চাচ্ছিলাম না, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আমাদের বিয়ে আর ফুলসজ্জা একই দিনে হওয়ার এটাই কারণ, যেহেতু আমাদের কোনো প্ল্যানিং নিয়ে এই ব্যাপারটা হয়নি, উইদাউট প্ল্যানিং এ হয়েছে। আমাদের যেটা ইচ্ছা, আমার যেটা ছিল ইচ্ছা, সেটা তো শুনলেই। একটা হাসির ব্যাপার শোনো, আমাদের বিয়ের একটা মেনু কার্ড করতে দেওয়া হয়েছিল ভাইকে, প্রথমে আমরা বলেছি 50 জন। হ্যাঁ হ্যাঁ, তারপরে ও আমার কথা শুনে আমি তো একে ওকে বলতে চাইছি, আমার আনন্দ করতে প্রথমে আমাদের নেমন্তন্ন মানে এমনি কোনো নেমন্তন্ন ছাড়া আমি বলেছি 50 জন, তারপরে হলো 60 জন, 80 জন, না না 60 জন, আমি বলছি 80, ও বলছে 60। হ্যাঁ, দিয়ে সেই ঘর ঘুরে ফিরে আমার গণনাতে অ্যাকচুয়ালি কাকে নেমন্তন্ন করছি কি করছে আমাদের তো লেখালেখি কিছু ব্যাপার ছিল না। বলছে, আমি বলছি 80 না, বেশি হবে, 100 হবে। তখন আমি যখন 100 বলছি তখন ও বলছে 80 জন। আমি যখন বলছি যে 120 জন হবে তখন ও বলছে যে 100 জন। দিয়ে ভাই বলছে ঠিক করে বলো, মানে যেদিন মেনু কার্ড মানে আমাদের বলছে না সবই, যেদিন আমাদের রিসেপশন মানে যেদিনই বিয়ে হলো সেদিন মধ্যে সবকিছু সকালবেলা তো ভাইকে ফোন করে আমি বলছি ভাই মনে হয় 150 জনের রান্না করতে হবে, আমি সঠিক ঠিক বুঝতে পারছি না লোক আমার কতজন নেমন্ত্রিত। বিশ্বাস করো সবার কিন্তু একটা এস্টিমেট থাকে যে 200 জন কি 100 জন কি, আমাদের কোনো এস্টিমেট নেই, খাওয়াতে তো কোনো অসুবিধা নেই, যদি শর্ট পড়ে নিয়ে সমস্যা, হ্যাঁ সে আমি তোমাকে খাওয়ানোর ব্যবস্থা আমি করে দেবো, রাতে আমি আবার রান্না চাপিয়ে দেবো সেরকম হলে। আমার মেনু কার্ডটা নিয়ে সমস্যা আছে ভাই, আমার বাড়ির লোক কেউ মেনু কার্ড নেবে না, হ্যাঁ তুমি অন্য জনকে দিয়ে দিবে, তুমি বেশি করে ছাপাও, আমরা সেই মেনু কার্ডের টাকাটা এক্সট্রা ধরে দেবো, প্রত্যেকটা মেনু কার্ডের টাকা আমরা দিয়ে দেবো, কিন্তু বেশি করে মেনু কার্ড ছাপাও, কিন্তু দরকার পড়লে মেনু কার্ড গুলো আমরা নিয়ে রেখে দেবো। সে আর মেনু কার্ডে আকর্ষণীয় ছিল, চকলেট ছিল, দিস প্রোডাক্টের একটা চকলেট ছিল। তো সকালবেলা তো ওটাও ভাইকে আমি ফোন করেছি, ভাই মনে হয় 150 জন না 160 জন হবে, 2-3 বার করে ফোন করেছি।
তো যাই হোক, এই হচ্ছে মেন ব্যাপার। যেহেতু উইদাউট প্ল্যানিং এ সবটা হয়েছে, ওই জন্য আমাদের রিসেপশনটাই অনেক মানুষকে জানো তো নেমন্তন্ন আমরা করতে পারিনি, কিছু করার ছিল না, প্ল্যানিংটা আমাদের ছিলটা অন্যরকম, হয়ে গেল ও আমার অন্যরকম। কোনো কথাটাই শোনে না, যখন দুয়ারের পড়ায় চলে আসে তখনও ও আমার কথাগুলোই হ্যাঁ দেয় গো। করতে হবে। লাইভেই শুনেছো? হ্যাঁ, গতকালকে অনেকক্ষণ লাইভ করেছি, কোনো চাদর বা নাইটির না, একদম আমাদের নিজেদের পার্সোনাল কিছু কথা লাইভে বলেছিলাম গতকালকে। যারা যারা দেখোনি দেখতে পারো লাইভটা। তো যাই হোক, এই হচ্ছে মেন কথা। তা তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে যে ঠিক করেছি না ভুল করেছি। কারণ দেখো, ঠিক ভুল জানি না, যেটা মনে হয়েছে যতটুকুনি পেরেছি ততটুকুনি সেইভাবে আনন্দ করার চেষ্টা করেছি। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। বড়দেরকে প্রণাম, একদম। ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে আবার আগামী দিনের একটা কোনো ভিডিও নিয়ে। সুস্থ থেকো, শুভরাত্রি।